দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী ইদ্রিস আনোয়ার পরাণের কাছে। ফিরলাম আপনার কাছে। যেমনটি বলছিলাম দর্শককে যে আজ আমাদের প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুবীর নন্দীর মৃত্যুবার্ষিকী। তার সৃষ্টিগুলো আজকে আমাদের কাছে আছে, হয়তো তিনি নেই আমাদের মাঝে, কিন্তু আজকে আমাদের এই আড্ডার মধ্য দিয়ে তাকে আমরা স্মরণ করব। তাকে আপনি সঙ্গীত শিক্ষক হিসেবে পেয়েছেন, গুরু হিসেবে পেয়েছেন, তার সাথে একই স্টেজ শেয়ার করবার সৌভাগ্য অর্জন করেছেন। মানুষ হিসেবে তাকে আসলে কিভাবে দেখেছেন? সুবীর স্যার অসাধারণ মানুষ ছিলেন। আপনি যদি সঙ্গীতের কথা বলেন সেখানে তো ওনার গুণগান করে শেষ করা যাবে না। উনি আমার ক্ষুদ্র জ্ঞানে আমার কাছে যেটা মনে হয় যে এমন কোনো ধরনের গান আমাদের ছায়াছবি থেকে শুরু করে আমরা যদি অডিওর দিকে তাকাই, এমন কোনো আঙ্গিকের গান বাদ নেই। ধরেন আপনি লোকগানের কথা যদি বলেন উনি সেটা করেছেন, ক্লাসিক্যালের কথা যদি একদম পিওর ক্লাসিক্যাল সেটা করেছেন, আপনি যদি একদম পরিপূর্ণ আধুনিক গানের কথা বলেন উনি সেটা করেছেন। আর মানুষ হিসেবে যদি শুধু মানে মিউজিকের বাইরে যদি মানুষ হিসেবে বলতে যাই তাহলে আমি যেটা পেয়েছি, ধরেন ওনার সাথে অনেক অনুষ্ঠান আমার করা হয়েছে। উনি এত সিনিয়র একজন মানুষ, আমি ধরেন ওনাকে এক ধরনের ভয় তো কাজ করে যখন ওনাদের সাথে, হ্যাঁ ধরেন আমি গান গাইছি, আপনার উনি ওই স্টেজের আশেপাশে আছেন, উনিও গান গাইছেন বা গাইবেন, কিন্তু উনি সবসময় অভয় দিতেন যে এটা কোনো ব্যাপারই না, এটা কিছুই না। একবারের একটা ঘটনা বলি, আমরা উত্তরবঙ্গে একটা অনুষ্ঠানে যাব, একই অনুষ্ঠানে যাব আমরা, কিন্তু স্যার আর স্যারের ওয়াইফ আলাদাভাবে যাচ্ছেন আর আমি আমার মতো করে যাচ্ছি। তো যমুনা সেতু পার হওয়ার পর ফুড ভিলেজ নামে একটা রেস্টুরেন্ট, এখানে যাত্রা বিরতি হয়, ওইখানে স্যার আমাকে দেখে ফেলেছেন, আমরা খাওয়া দাওয়া করব। স্যার আমাকে দেখে ওইখানে একসাথে আমরা খাওয়া দাওয়া করলাম এবং কোনো অবস্থাতেই স্যার আমাকে বিল দিতে তো দিলেনই না। এবং পরে আমি যাচ্ছিলাম বাসে, আচ্ছা, পরে স্যার আমাকে স্যারের সাথে একই সাথে নিয়ে গেলেন। তো এই যে ধরেন আমি তো ওনার সন্তানের মতো। আবার মিউজিকে যদি চিন্তা করি সেখানেও ধরেন আমি ওনার সন্তান তুল্য, ছাত্র তুল্য। একটা মানুষ কতটা নিরহংকার হলে বা বিনয়ী আন্তরিক হলে, আর স্যার ছিলেন ভীষণ মার্জিত মানুষ। মানে থাকে না আমাদের মধ্যেও তো অনেক সময় ধরে না অনেক কিছু অহংকার চলে আসে, এদিক সেদিক হয়ে যায়, কিন্তু উনি অসাধারণ মানুষ। উনি ভেতরের মানুষটা যেমন, ওনার আউটলুকেও মানে স্যার অসাধারণ, স্যার দুর্দান্ত ছিলেন। আপনি তার গান গেয়েছেন তারই সামনে, এমনটা হয়েছে? এমনটা কোনো অনুষ্ঠানে হয়নি, আচ্ছা, পার্সোনালি শিখতে গিয়ে হয়েছে আর কি। আর একটি গান শুনতে চাইবো আপনার কণ্ঠে। আচ্ছা, ওনার সামনে করা হয়েছে এরকম একটা গান, মোহাম্মদ রফিকুজ্জামান স্যারের লেখা, খন্দকার নুরুল আলম স্যারের সুর করা, তুমি এমনই জাল পেতেছ সংসারে। তুমি এমনই জাল পেতেছ সংসারে, তুমি এমনই জাল পেতেছ সংসারে, কার বা এমন সাধ্য আছে এই মায়া জাল ছিঁড়ে যেতে পারে, তুমি এমনই জাল পেতেছ সংসারে, তুমি এমনই জাল পেতেছ সংসারে। আমার মনের মাঝে বসে যে প্রেম নিত্য বাজায় বাঁশি, জগৎ জুড়ে তারে খুঁজে হলাম পরবাসী। মনের মাঝে বসে যে প্রেম নিত্য বাজায় বাঁশি, জগৎ জুড়ে তারে খুঁজে হলাম পরবাসী। বন্ধ চোখে রূপ দেখি যার, বন্ধ চোখে রূপ দেখি যার, দু চোখে মেলে পাই না খুঁজে তারে, তুমি এমনই জাল
পেতেছ সংসারে, তুমি এমনই জাল পেতেছ সংসারে, তুমি এমনই জাল পেতেছ সংসারে। চমৎকার। সঙ্গীত ব্যক্তিত্ব সুবীর নন্দী স্যারের সাথে যেহেতু কাছ থেকে মিশবার সুযোগটা আপনার হয়েছে, আমরা সকলেই জানি তিনি 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন এবং 21 পদক তার ঝুলিতে আছে। তার কোনো আক্ষেপ ছিল কখনো আপনার সাথে শেয়ার করেছিলেন? আক্ষেপ, ওনার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো আক্ষেপ আমি কখনো, আমার জানা নেই আর কি। আক্ষেপ আমাদের নিয়েছিল যে ওনার যেই ভবিষ্যৎ উত্তরাধিকারী যারা, আমরা যারা পরবর্তী প্রজন্মের সঙ্গীত শিল্পী যারা, আমাদেরকে নিয়ে এক ধরনের আক্ষেপ ছিল। আক্ষেপ ছিল এরকম, মানে ঠিক আক্ষেপ বা হতাশা না, ওনার আসলে এটাকে কি বলে, ইচ্ছা বা বাসনা যেটা আর কি, যেটা চেষ্টা করতেন। উনি যেমন বলতেন যে দেখো আমরা কিন্তু তোমাদের মতো এরকম কোনো প্রতিযোগিতা পাইনি, যে তোমরা একটা প্ল্যাটফর্ম পাচ্ছ যেখান থেকে তোমরা উঠে আসছো, তো তোমরা কিন্তু ভবিষ্যতে আমাদের জায়গাটা ধরে রাখবা। আমরা যেন এই জায়গাগুলোতে কোনো মানে অবহেলা না করি, আমরা যেন মিসইউজ যেন না করি এই ব্যাপারগুলোর। এই ব্যাপারে ওনার অনেক প্রত্যাশা ছিল আপনাদের কাছ থেকে, আমাদের কাছ থেকে। আমাদের তো অনেক ভালো ভালো শিল্পীরা আসলে উঠে এসেছে, এবং ওনার একটা জিনিস আপনি দেখবেন যে আমার জানা নাই উনি এলোমেলো কোনো কথার গান উনি কখনো করেছেন। হ্যাঁ, সবসময় শুদ্ধ সঙ্গীত চর্চাটা একেবারেই। এবং উনি আমাদেরকে সবসময় বলতেন যে গানের প্রথমে খেয়াল করবে হচ্ছে, তোমরা যখন মৌলিক গান করবে কথাটা খেয়াল করবে প্রথমে, কথাটা যেন সুন্দর হয়, কথাটায় যেন আপনার লিরিকটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এটা তো একটা সোশ্যাল মেসেজ। আমি কি একটা গল্প যেন তৈরি থাকে, করছি আমি দর্শকদের, মানে এমন যেন না হয় যে একটা কথা মিনিংলেস, কোনো মানেই দাঁড়ায় না, এরকম বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন যেন না হয়। তো এই ব্যাপারে ওনার প্রচন্ড পরিমাণ ডিরেকশন থাকতো আমাদের দিকে। কোনো একটি উপদেশ যেটা এখনো পর্যন্ত খুব মেনে চলেন স্যারের, সেটা কোনটা? আমাকে দুজন মানুষ, আমি এখানে আরেকজন মানুষের কথা বলতে হয়, প্রায় সেম কথা দুজন মানুষ আমাকে বলেছেন। একজন সুবীর নন্দী স্যার, আরেকজন হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার। আমাকে বলেছেন এরকম কথা যে এই যে আজকে তোমাকে কেউ চেনে না, আজকে তোমাকে কেউ জানে না, আজকে তুমি চাইলেই কোথাও গিয়ে একটা গান করবে এরকম অবস্থাটা তোমার নাই। তো তুমি যখন এই প্ল্যাটফর্ম থেকে একটা জায়গায় আসবা, তুমি যখন শিল্পী হবা, তখন যেন তোমার মধ্যে কোনো অহংকার না আসে, তুমি তোমার অতীতটা যেন ভুলে না যাও। বুলবুল স্যার আবার এর সাথে একটা কথা যোগ করেছিলেন, এটা আমি ক্লোজ আপ ওয়ানের কথা বলছি, যে যারা অতীত ভুলে যায় বর্তমান তাদেরকে, একদম এভাবে বলেছেন, বর্তমান তাদেরকে ক্ষীণ আলো দেয় কিন্তু তাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়। তো ওনাদের আসলে মূল উপদেশ এরকমই ছিল, আমরা যেন মানুষ হিসেবে আসলে একটা ভালো মানুষ হই, একজন মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন শিল্পী হয়ে ওঠা। একজন শিল্পী যত ভালো মানুষ হবে আসলে শিল্পী হিসেবে সে তত উঁচুতে অবস্থান করবে। দারুণ, কি সুন্দর করে বললেন, শুনতেই ভালো লাগছিল। আরেকটি গান শুনবো আমরা। সুবীর স্যারেরই আরেকটি গান করার চেষ্টা করছি। এটি লিখেছেন হুমায়ুন আহমেদ স্যার, সুর করেছেন মুকসুজ্জামিল মিন্টু। মরিলে কান্দিস না আমার দায় রে জাদুধন, মরিলে কান্দিস না আমার দায়, মরিলে কান্দিস না আমার দায় রে জাদুধন, মরিলে কান্দিস না আমার দায়। সূরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাছায়,
যাইবার কালে বাঁচি যেন শয়তানের ধোকায়, সূরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাছায়। যাইবার কালে বাঁচি যেন শয়তানের ধোকায়, রে জাদুধন মরিলে কান্দিস নাই আমার দায়, মরিলে কান্দিস নাই আমার দায় রে জাদুধন, মরিলে কান্দিস নাই আমার দায়। ভীষণ সুন্দর করে গাইলেন, খুব ভালো লাগছিল শুনতে। আপনার এখন ব্যস্ততা কি নিয়ে আছে, মানে গানকে ঘিরে কি কি কাজ করা হচ্ছে? স্টেজ প্রোগ্রাম করা হচ্ছে আর কিছু মৌলিক গান নিয়ে কাজ করছি। কি কি গান রিলিজ হয়েছে এর মধ্যে? অ্যালবামের নাম রোদের ছেলে, গানটা হচ্ছে রোদে পোড়া ছেলেটা। কেন দুজনার মাথার উপর হয় না একটা ছাতার আকাশ, কেন দুজনার মনের ভেতর বয় না একই জলজ বাতাস। এটা লেখা কার বা সুর করা কার? সোমেশ্বর অলির লেখা, বাহ। সুর হচ্ছে কিশোর আর আমার। আজকে আমাদের আয়োজনে সাড়া দেবার জন্য বা আজকে আমাদের আয়োজনে আমন্ত্রণে সাড়া দেবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবশেষে আপনার কণ্ঠে আরও একটি গান শুনবো। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার ১১০, বীরতম CR দত্ত রোড, ঢাকা ১২০৫, ফোন ৯৬৩২০৩০ থেকে ৪। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। আল হাদিসে বলা আছে, সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। ধন্যবাদ আপনাকেও, আজকের অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যারা আছেন সকলকে ধন্যবাদ। অনুষ্ঠান যারা দেখছেন, সম্মানিত দর্শক শ্রোতারা, তাদের সবাইকে আমি শুধু বলবো যে আপনারা সুন্দর সুন্দর ভালো ভালো বাংলা গান শুনবেন, আমরা যেন ইন্সপায়ার্ড হয়ে আরও ভালো ভালো গান আপনাদের জন্য করতে পারি। কোন গানটি শুনছি? এখন যে গানটি গাইছি এটি লিখেছেন শ্রদ্ধেয় দেলোয়ার আরজুদা শরফ, গানটি সুর করেছেন শ্রদ্ধেয় বারি সিদ্দিকী, আর গানটির শিল্পী এলমা সিদ্দিকী। মানুষ ছাড়া কে পারে তার বর্ণনা দিতে, মানুষ ছাড়া কে পারে তার বর্ণনা দিতে। মানুষের ভিতরে প্রভু, বাহিরেও থাকেন কভু। মানুষের ভিতরে প্রভু, বাহিরেও থাকেন কভু। মানুষই পারে তারে অন্তরে নিতে। মানুষ ছাড়া কে পারে তার বর্ণনা দিতে। মানুষ ছাড়া কে পারে তার বর্ণনা দিতে। আমার ভিতর থাকেন তিনি, তার ভিতরে আমি। সোনার সাথে তামা মিশে অলংকার হয় দামি। আমি পুড়ে পুড়ে হব বিলীন, পুড়ে পুড়ে হব বিলীন, শুধু তার পিরিতে। হায় রে শুধু তার পিরিতে।
মানুষ ছাড়া কে পারে তার বর্ণনা দিতে। মানুষ ছাড়া কে পারে তার বর্ণনা দিতে।